জুলাই শহীদ দিবস আজ। প্রথম শহীদ আবু সাইদ নিজ বিশ্ববিদ্যালয়ে অবহেলিত। ওয়াসিম আকরামের শাহাদাতের 2 বছর পূর্তি আজ। সরকার ও বিরোধী দল একসাথে জুলাই সনদ বাস্তবায়ন করবে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় প্রশাসন। সরকারকে বিব্রত করতে একটি মহল শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করাচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই অপসংস্কৃতি কোনোভাবেই মানবে না সরকার। অপকালচার তখন দেখা গিয়েছে যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি। শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয় আমরা অ্যালাউ করব না। শহীদদের দূরে সরিয়ে দিচ্ছে বিএনপি। অভিযোগ দলগুলোর রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে দূরত্ব কমার আশা ক্ষমতাসীনদের। আনুষ্ঠানিকভাবে বিএনপির নেতৃবৃন্দ বা সরকারের কোনো দায়িত্বশীল জায়গা থেকে যারা যুগপথে শরীক ছিলেন তাদের সাথে তেমন কোনো রাজনৈতিক কোনো যোগাযোগ নেই। পলিটিক্যাল কার্যক্রম অ্যাক্টিভিটি যখন শুরু হবে তখন আমার মনে হয় এই দূরত্বটা কমিয়ে আসবে বলে আমি মনে হয়। নামছে বন্যার পানি, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। সব হারানো পাহাড়ের মানুষের ঘুরে দাঁড়ানোর নতুন সংগ্রাম শুরু। এবং ইরানের নতুন দফায় মার্কিন হামলা, শিগগিরই পরাজিত হবে ইরান দাবি ট্রাম্পের। জাতীয় ঐক্যের আহ্বান প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ। বৈষম্যের বিরুদ্ধে জীবন বলিদানের 2 বছর পার হলেও নিজ বিশ্ববিদ্যালয়ে অবহেলিত। তার স্মৃতি সংরক্ষণে তরুণ জাদুঘর নির্মাণ সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নেওয়া প্রায় 1090 কোটি টাকার নানা প্রকল্প এখনো কাগজে কলমেই সীমাবদ্ধ। এতে চরম ক্ষোভ এবং হতাশা প্রকাশ পরিবার এবং সহযোদ্ধাদের। এদিকে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করার আশ্বাস কর্তৃপক্ষের। রেজাল করিম মানিকের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2024 সালের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর ফটকে দুহাত তুলে বুক চেতিয়ে ঘাতকের বুলেট আলিঙ্গন করার দৃশ্য এখনো সবার মানসপটে ভাস্বর। সেদিন পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ। তার মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তার আত্মত্যাগ জুলাইয়ের আন্দোলনকে দিয়েছিল নতুন আকাঙ্ক্ষা। ঘটনার 2 বছর পার হলেও জুলাইয়ের এই নায়ক নিজ বিশ্ববিদ্যালয়ে যেন অবহেলিত। তার স্মৃতি রক্ষায় বেরোবিতে স্মৃতিস্তম্ভ, কুইন মেমোরিয়াল, জাদুঘর, আবু সাইদ গেট করার ঘোষণা দেওয়া হলেও তা যেন কাগজে কলমেই সীমাবদ্ধ। এমনকি পড়ে রয়েছে 1090 কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর। আবু সাইদের স্মৃতার্থে কিন্তু এখানে একটা মনুমেন্ট হওয়ার কথা। আবু সাইদ গেট, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা গেট হওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত আজ প্রায় আরো 1 বছর পর, মানে 2024 সাল থেকে প্রায় 2 বছর পেরিয়ে গেলেও সেইগুলোর কাজ এখনো শুরু করা যায়নি। প্রকল্পের বাজেট পাশ করা সময় সাপেক্ষ বলছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে দ্রুত স্থাপনাগুলোর নির্মাণ কাজ শুরুর আশ্বাস তার। আবু সাইদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আবু সাইদের গেট আমাদের 20 তারিখে টেন্ডার ওপেনিং হবে, আশা করি আমরা কাজ শুরু করতে পারবো। আবু সাইদের স্মৃতিস্তম্ভর কাজটাও আমাদের 16 তারিখ থেকেই মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে এটা আমরা নতুন করে করব। আবু সাইদের বাড়িতে এখনো শোকের আবহ। নতুন প্রজন্মকে আবু সাইদের আত্মগাথা জানাতে তার স্মৃতি রক্ষার দাবি পরিবারের। সরকারের কাছে আমার দাবি যে আমি জীবিত থাকার জন্য আমি বিচারের রায়টা যেন কার্যকর হয়। তার নামে যে স্মৃতিস্তম্ভ বা জাদুঘর এগুলো আমরা এখনো দেখতে পাইনি। আবু সাইদ হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকর করার দাবি জানান পরিবার ও সহযোদ্ধারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জুলাই গণ অভ্যুত্থানে ওয়াসিম আকরামের শাহাদাতের 2 বছর পূর্ণ হলো আজ। কিন্তু এই সময়ও মুছে দিতে পারেনি মায়ের অপেক্ষা, বাবার শোক আর একটি পরিবারের অপূরণীয় শূন্যতা। 2 বছর আগে চট্টগ্রামের রাজপথে হারিয়ে যাওয়া ওয়াসিম আজও বেঁচে আছেন তার মানবিকতা, সাহস আর মানুষের ভালোবাসায়। সন্তানের স্মৃতি যেন ঘরের প্রতিটি দেয়ালে, প্রতিটি কোণায়। কেউ ওয়াসিমের কথা তুললেই চোখ ভিজে ওঠে মায়ের। 2 বছর পেরিয়ে গেলেও মায়ের কাছে ছেলের মৃত্যুর খবর যেন আজও অবিশ্বাস্য। এলাকায় বন্যা হলেই চট্টগ্রাম থেকে শুকনো খাবার নিয়ে ছুটে আসতেন দুর্গত মানুষের কাছে। এবারের বন্যাতেও ছেলেকে মনে করে প্রতিদিন দরজার সামনে দাঁড়িয়েছিলেন মা।
শ্রমিকে ফেরে তুই চাইটা কি করে দেখানে আর কথা ফিরি নইব দেখতে পারেন লোক নাই কোন কত ইয়ে মানে আমদানি লোক। ছেলের মৃত্যুর পর সৌদি আরবের প্রবাস জীবন ছেড়ে দেশে ফিরে এসেছিলেন বাবা শফিউল আলম। এরপর থেকে প্রতিদিনই ছেলের কবরে গিয়ে দীর্ঘ সময় নীরবে বসে থাকেন তিনি। যে হারাইছে সে বুঝবে, ছেলের হারানো কষ্টটা কি, কেন আসবে, কিভাবে আসবে, তুমি এটা জানো না। আমি ওদিকে দেখলে আমার ছেলে আসবে। পেকুয়ার বাঘ গুজারা বাজার পাড়া এলাকায় ওয়াসিম ছিলেন সবার প্রিয়। মানুষের বিপদে আপদে সবার আগে এগিয়ে যেতেন। আমরা মনে করতাম এটা আমাদের জন্য একটা সম্পদ ছিল, আমাদের চাইয়ে ছিল। পড়ালেখাতেও ভালো ছিল, আমরা প্রতিবাদী ছিল। কোনো অন্যায়ের কাছে সে সবসময় অন্য কোনো কিছু দেখলে সে সবসময় তার বিরুদ্ধে একটা কথা বলতেন। মোহাম্মদ ওয়াসিম আকরাম ছিলেন চট্টগ্রাম কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম কলেজ ও পেকুয়া উপজেলা ছাত্র দলের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। 2024 সালের 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। মোহাম্মদ ওয়াসিম আকরাম শুধু একটি নাম নয়, একটি পরিবারের আজীবনের বেদনা, আর একটি জনপদের গর্ব, ভালোবাসা ও স্মৃতির প্রতীক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকারি দল এবং বিরোধী দল মিলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বৃহস্পতিবার সকালে শহরের জুলাই চত্বরে এসব কথা বলেন তিনি। বলেন, জুলাই যোদ্ধাদের শাহাদাত বরণের চেতনা হবে আগামী দিনের গণতন্ত্রকে সুসংহত করা। জুলাই শহীদদের স্মরণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন মন্ত্রী। আমরা সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। সরকারকে বিব্রত করতে একটি মহল শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করাচ্ছে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, এই অপসংস্কৃতিকে কোনোভাবেই মেনে নেবে না সরকার। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, যারা আন্দোলন করছে তাদের অনেকেই শিক্ষার্থী নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে শিগগিরই অগ্রগতি হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন প্রক্রিয়ায় দেশে ফিরবেন তা ঠিক করবে ভারত সরকার, তবে শেখ হাসিনাকে আইনানুগভাবে ফেরত চায় সরকার, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে সবকিছু আমরা সম্পন্ন করেছি। জুলাই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, জুলাই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করতে না পারা রাষ্ট্রগতভাবে বড় ব্যর্থতা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বলেন, শহীদ পরিবারগুলোর পুনর্বাসন হয়নি। জুলাই হত্যাকাণ্ডের মামলার অধিকাংশের চার্জশিট হয়নি এখনো। যারা দখলদারি চাঁদাবাজি করে দেশকে অশান্তি করে তুলতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি। আমরা জুলাই আগস্ট আন্দোলনের অভ্যুত্থানের শহীদদের পূর্ণাঙ্গ তালিকা এখনো পর্যন্ত প্রণয়ন করতে পারি নাই। তাদের পূর্ণাঙ্গ তালিকাও এখনো পর্যন্ত প্রণয়ন না করাটা এটা সরকার বা রাষ্ট্রগতভাবে আমাদের বড় একটা ব্যর্থতা। নির্বাচনের পর থেকে যুগপথ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ নেই বিএনপির। কয়েকটি দলের নেতারা বলছেন, সরকার গঠন করে একলা চলো নীতি নিয়েছে ক্ষমতাসীনরা, দূরে সরিয়ে দিচ্ছে মাঠের শরিকদের। বিএনপি অবশ্য বলছে, রাজনৈতিক কার্যক্রমের মধ্য দিয়ে এই দূরত্ব কমে আসবে। আরও জানাচ্ছেন শাহালি জয়। আওয়ামী লীগ সরকারের পতন কিংবা 24-এর গণ অভ্যুত্থান, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে শরিক ছিল বেশ কয়েকটি দল। 20 দলীয় জোটের প্রধান শরিক জামায়াতে ইসলামী একসময় জোট থেকে বেরিয়ে গেলেও সমমনা 7 দলকে নিয়ে 26 সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি এবং শরিক দলগুলোর জন্য 8টি আসন ছেড়ে দেয় দলটি।
নির্বাচনে ভূমিধস জয় পাওয়া বিএনপির মন্ত্রিসভায় ঠাঁই হয় শরিক দলের 2 সদস্যের। তবে যে দলগুলো আসন পায়নি তাদের সঙ্গে গত 5 মাসে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ নেই বিএনপির, এমন অভিযোগ ছোট দলগুলোর। অনানুষ্ঠানিকভাবে বিএনপি নেতৃবৃন্দের সাথে নানা অনুষ্ঠানে দেখা হয়, কথাবার্তা হয়, বাট আনুষ্ঠানিকভাবে বিএনপির নেতৃবৃন্দ বা সরকারের কোনো দায়িত্বশীল জায়গা থেকে যারা যুগপথে শরিক ছিলেন তাদের সাথে তেমন কোনো রাজনৈতিক কোনো যোগাযোগ নেই। আন্দোলনের শরিকরা বলছেন, নির্বাচনের আগে যে জাতীয় ঐক্যের ঘোষণা দেয়া হয়েছিল, সরকার গঠনের পর তার প্রতিফলন দেখা যাচ্ছে না। আপনি যখনই সমষ্টি থেকে বেরিয়ে একক ভাবছেন তখন তো তার মধ্যে যাই হোক অন্তর্ভুক্তিমূলক কোনো ব্যাপার থাকে না। মানে এখনো যে 1-2 মন্ত্রী আছেন অন্যান্য দলের, তারা তো ডেসোলেট ফিল করছে, আমি এরকম দেখি। ঠিক ওই জাতীয় সরকারের যে কনসেপ্ট ছিল বা বৃহত্তর জাতীয় ঐক্যের যে কনসেপ্ট ছিল তার ভিত্তিতে কিছু হচ্ছে না। সরকারের দিক থেকে একটা অতিরিক্ত আত্মবিশ্বাস হয়তো তৈরি হয়েছে, পার্লামেন্টে এখন ড্যাম মেজরিটি, এরকম জায়গা হলে তখন একলা চলার একটা মনোভাব হয়তো প্রচ্ছন্নভাবে কাজ করতে পারে। তবে সংসদে সরকার দলীয় এই হুইপ বলছেন, সমমনাদের সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে চায় বিএনপি। একটা রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র দল যদি একটা ক্ষমতা আছে, একটা দূরত্ব সৃষ্টি হতেও পারে। হয়তো যে দলের এমপি নাই বা যে দল হয়তো জিতে আসতে পারে নাই, হয়তো এই যে ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গ্যাপ হতে পারে। তবে যখনই পলিটিক্যাল কার্যক্রম অ্যাক্টিভিটি যখন শুরু হবে তখন আমার মনে হয় এই দূরত্বটা কমিয়ে আসবে বলে আমি মনে করি। বিএনপি দলীয় সূত্র বলছে, এ মাসের শেষ দিকে সমমনা দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেইমানি করলে ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। বিরোধী দলীয় নেতা বলেন, অতীতের সকল বিপ্লবের মতো জুলাই বিপ্লবকেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন করতে প্রয়োজনে রাজপথে নামা হবে বলেও জানান তিনি। যারা এই যে বেঁচে আছে কষ্ট নিয়ে, তাদের জন্য বড়ই কষ্ট লাগে। আসলে তাদের জন্য কার্যকর কিছু আমরা করতে পারি, আমরা বড় লজ্জিত। সরকার পারে, এই জন্য এই বাজেট সেশনে 2বারই এই দাবি উত্থাপন করেছি যে মেহরবানি করে তাদের বিষয়টা সর্বাধিক অগ্রাধিকার দিয়ে দেখতে হবে। 24 জুলাই আন্দোলন নিয়ে কেউ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, জুলাই সংক্রান্ত 59টি মামলা তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ। প্রতিটি তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মামলাগুলোর প্রতিবেদন দেয়া হবে। নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। অনলাইন জুয়া বিরোধী অভিযানে গ্রেফতার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। কেউ যদি ওরকম কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে থাকে, আমরা সেটাতে কোনো সায় দেব না এবং তার বিরুদ্ধে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়া যায়। কেউ যদি মিথ্যা মামলা দায়ের করে থাকে, তবে আমি আপনাদেরকে নিশ্চয় দিচ্ছি এই মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে একমাত্র দোষী ব্যক্তিদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান 2026-এর শুভ উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকার একটি গাছ রোপণ করে এই অভিযানের উদ্বোধন করেন সেনাপ্রধান। বৃক্ষরোপণের সাজায় দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ করেন তিনি। সেনাপ্রধান বলেন, ক্যান্টনমেন্ট সহ দেশের যেসব স্থানে সেনা অবস্থান আছে সব স্থানে গাছ রোপণ করা হবে। বনায়ন বৃদ্ধিতে প্রতি বছরের মতো এবারও সেনাবাহিনী নানা কর্মসূচি নিয়েছে বলে জানান তিনি। শুধু গাছ লাগানো নয়, পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করারও দায়িত্ব সেনাবাহিনী গ্রহণ করে। বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সেনাবাহিনী কাজ করে যাবে। এই লক্ষ্যে 11 লাখ গাছ রোপণ করা হবে বলেও জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 11,35,36,000 বৃক্ষ আমরা সারা বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে, জলসিঁড়িতে আমরা রোপণ করব। এটা একটা অত্যন্ত মহৎ কাজ। এটা আমাদের পরিবেশ বান্ধব। এখানে অক্সিজেন জেনারেট হয়, এই গাছ থেকে অক্সিজেন জেনারেট হয় এবং পরিবেশের সুরক্ষা দেয়। কুড়িগ্রামে তিস্তা নদীতে পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। বেশি ভাঙন দেখা দিয়েছে তিস্তা নদী তীরবর্তী বিভিন্ন চরাঞ্চলে।
ভাঙনে প্রতিদিন নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি এবং বিভিন্ন এলাকা। হুমকির মুখে পড়েছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, স্কুল সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন চলাকালীন জিও ব্যাগ দিয়ে চেষ্টা হচ্ছে বাঁধ রক্ষার। হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রামে তিস্তার পানি কমলেও শুরু হয়েছে তীব্র নদী ভাঙ্গন। এক রাতেই বিলীন হয়ে গেছে 16টি ঘর। হুমকিতে রয়েছে আরো 1.5 শতাধিক বাড়িঘর। ভাঙন আতঙ্কে নিজেদের ঘর নিরাপদে নিতে এভাবেই টিন ঘরের চালা সরাতে ব্যস্ত সময় পার করছেন ভাঙন কবলিতরা। ভাঙন ঠেকাতে 2000 জিও ব্যাগ দেয়া হলেও তা কাজে আসছে না। প্রশাসনের কার্যকর উদ্যোগ না নেয়ার অভিযোগ ক্ষতিগ্রস্তদের। পাশে একটা মসজিদ, মক্তব, তারপরে পাশে একটা প্রাইমারি স্কুল আছে, এরকম আরো 20-25টা বাড়ি হুমকির সম্মুখীন আছে। মানুষের জায়গায় আসছিলাম, সেটা ভেঙে গেলে এখন কোথায় যাব? কোনো রাস্তা পথে জায়গা পাইতেছি না। এই জায়গা কোনো কাজ হওয়া না, সামান্য 2000 বস্তা দিছে, সেই 2000 বস্তা তো নদী ঢেউ চলে গেছে। সরকার যদি আমার কোনো খোঁজ খবর না নেয় তাহলে আমার বিপদ চাপি যাই। ভাঙনে যারা বাস্তুচ্যুত হয়ে অন্য জায়গায় যাচ্ছে তাদেরকে খাস জমি বন্দোবস্ত করা যায় কিনা সেই বিষয়টি নিয়েও কাজ করছেন বলে জানান এই কর্মকর্তা। ভাঙনের পরে যারা বাস্তুচ্যুত হয়ে অন্য জায়গায় যাচ্ছে, যাদের একদম জায়গাও নেই, তাদের কাছ থেকে এমনকি আমরা আবেদনও নিচ্ছি যে তাদেরকে ভূমিহীন হিসেবে কোথাও আপনার খাস জায়গা বন্দোবস্ত দেওয়া যায় কিনা। দ্রুতই ভাঙন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেবেন প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভাঙনে ক্ষতিগ্রস্তদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।